বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত চট্টগ্রাম কলেজের মনোবিজ্ঞানের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। তোমরা ইতিমধ্যে প্রাক নির্বাচনী পরীক্ষা শেষ করছো। তোমাদের সাথে আমাদের করোনাকালীন সময় যে অনলাইন ক্লাস চলছে, এই সময় আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তোমরা জীবনযাপন করছো। শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইতিমধ্যে তোমাদের কোভিড-19 পরিস্থিতিতে পুনর্বিন্যাসকৃত সিলেবাস তোমরা নিশ্চয়ই পেয়েছো। আমি তোমাদেরকে আরেকবার পুরো সিলেবাসটা দেখাবো যে তোমাদের সামনে যে পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য আমাদের সংক্ষিপ্ত একটা সিলেবাস তৈরি করা হয়েছে। সেই সিলেবাসটুকু তোমাদের আমি দেখাচ্ছি, সেখান থেকে আমি পরবর্তী আমার আজকের ক্লাসে যাব। তাহলে তুমি একটু লক্ষ্য করো, আমি একটু দ্বাদশ উচ্চ মাধ্যমিক মনোবিজ্ঞানের দ্বিতীয় পত্রটা একটু দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, লেখা কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় মনোবিজ্ঞান, পত্র দ্বিতীয়, বিষয় 124। তাহলে আমরা দ্বিতীয় পত্রে আমাদের জন্য যে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে সেটুকু তোমাদেরকে আমি দেখে দিচ্ছি। তাহলে আমাদের এখানে 3টা অধ্যায় রাখা হয়েছে। দেখো, অধ্যায় 3টা নাম হলো প্রথম অধ্যায় বুদ্ধি, দ্বিতীয় অধ্যায় ব্যক্তিত্ব এবং সপ্তম অধ্যায় মনোবিজ্ঞানের গবেষণার পদ্ধতি সমূহ। এই 3টা অধ্যায়ের উপরে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর এই 3টা অধ্যায়ের উপর থেকে তোমাদের এমসিকিউ এবং সৃজনশীল প্রশ্ন হবে আর্টসে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। এবং আমাদের সেই অধ্যায়ভিত্তিক যে শিখন ফলগুলো আছে সেগুলো আমাদের এই পাঠ্যসূচি তুলে ধরা হয়েছে এবং সেই বিষয়বস্তুর আলোকে আমাদের কি কি পড়াতে হবে বা তোমাদের কি কি পড়তে হবে এবং কতগুলো ক্লাস দিতে হবে, সেখানে ব্যবহারিক সহ আমরা পূর্ণাঙ্গ একটা তালিকা পেয়েছি। তোমাদেরকে দ্বিতীয় পত্রের উপরে 2টো প্র্যাকটিক্যাল করতে হবে। দেখো, প্র্যাকটিক্যাল 2টো একদম দেওয়া আছে, এখানে দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি ব্যবহারিক একটি হলো পেপার পেন্সিল টেস্ট একটি, বেল অভিযোজন, উপযোজন অভিক্ষা বা প্রশ্ন তালিকা। আচ্ছা, আমরা আরেকটা বোধহয় তাহলে আরেকটা হলো আমাদের বইম টেস্ট। তাহলে এই প্র্যাকটিক্যালগুলো তোমাদেরকে এই পরীক্ষার জন্য প্রস্তুতি হিসেবে তোমাদেরকে শিখতে হবে, জানতে হবে। আমরা সেগুলোর উপরে ক্লাস নেব। আজকে আমি তোমাদের যেটা করেছি, তোমাদের আমি সর্বশেষ ক্লাস করেছি, তোমাদের নিশ্চয় মনে আছে। সর্বশেষ ক্লাস করছি আমি সপ্তম অধ্যায়ের উপরে মনোবিজ্ঞানের গবেষণা পদ্ধতি নিয়ে। সর্বশেষ ক্লাস করেছি আমি সেই অধ্যায়ের উপরে অবস্থান করছি। আমি অধ্যায়ের মধ্যে যে দেখো, পাঠ্যপুস্তকের শিখন ফল যেটা প্রথমটা, গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণ বৈশিষ্ট্যাবলী বর্ণনা করতে পারবে। অর্থাৎ আমাদের আজকের ক্লাসটা হবে গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি সাধারণ বৈশিষ্ট্য সমূহ। এখানে আমাদের প্রয়োজনীয় ক্লাস সংখ্যা 1 দেওয়া আছে। আমি সেই ক্লাসটাই তোমাদের প্রস্তুত করেছি পাওয়ার পয়েন্টে। আশা করি তোমরা বুঝতে পারবে। আমি অবস্থান করছি মনোবিজ্ঞান দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়ে। অধ্যায়ের নাম হলো মনোবিজ্ঞানের গবেষণার পদ্ধতি সমূহ। তাহলে শিক্ষার্থী, চলো তোমাদেরকে আমি ক্লাসে নিয়ে যাচ্ছি। দেখো, তাহলে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চট্টগ্রাম কলেজে। দেখো, আমি একটু উল্লেখ করছি তোমাদের শুরুতেই। তাহলে আমাদের ক্লাস 12 চ্যাপ্টার 7, ডেট 7/3/2021। টপিক হলো রিসার্চ মেথডস ইন সাইকোলজি, যার বাংলা বলছি মনোবিজ্ঞানের গবেষণার পদ্ধতি সমূহ। আমি আছি মন্নুর নবী, সহকারী অধ্যাপক, মনোবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। তাহলে আমরা আজকে যে শিখন ফলের আলোকে যেটা লিখছি, শিক্ষার্থীদের পাঠ শেষে, আজকের ক্লাস শেষে আমরা কি আমাদের টার্গেট থাকবে, আমরা কি শিখবো? আমরা পাঠ শেষে শিখবো। দেখো,
আমরা পাঠ শেষে শিখব গবেষণা কি এবং গবেষণা বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণ বৈশিষ্ট্যসমূহ এই সম্পর্কে তোমরা জানতে পারবে। তাহলে হোয়াট ইজ রিসার্চ এবং কমন ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্টিফিক মেথডস ইন রিসার্চ, গবেষণা বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণ বৈশিষ্ট্যসমূহ, এই দুটো বিষয় নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো এবং এই আলোকে আমি আমার ক্লাসটাকে সাজিয়েছি। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা গবেষণার সাধারণ বৈশিষ্ট্য দেওয়ার আগেই আমরা গবেষণা কি বা আমাদের রিসার্চ কি, মনোবিজ্ঞান বা গবেষণার প্রয়োজন কি ইত্যাদি নিয়ে আমরা একটু কথা বলবো। বলে আমরা যে বৈজ্ঞানিক পদ্ধতি আছে সে ব্যাপারে কথা বলবো। তারপরে বলবো এই বৈজ্ঞানিক পদ্ধতিগুলোর কিছু কমন বৈশিষ্ট্য বা কমন ক্যারেক্টারিস্টিক্স বা সাধারণ বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তাহলে শিক্ষার্থীবৃন্দ, শুরুতে আমরা যাচ্ছি গবেষণা কি। আমরা গবেষণা শব্দটা প্রায় শুনি। এখন বাস্তবে গবেষণা শব্দ শোনা এবং আমাদের যে বিষয়ের সাথে সম্পৃক্ত রেখে গবেষণা শব্দটার মধ্যে কি পার্থক্য আছে। তাহলে আমরা কিছু জ্ঞান আমাদের আছে, আমরা অনেক কিছু জানি, আবার কিছু আমরা জানি না। আমরা এখানে একটা উক্তি তুলে ধরতে পারি। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছিলেন, যে জানার মাঝে অজানাকে করেছি সম্মান। আমরা জানবো, আবার জানতে জানতে আমরা কি অজানাকে আমরা নিয়ে আসবো, অজানাকে আমরা জানার চেষ্টা করব। এই যে অজানাকে জানার আগ্রহ, অজানাকে জানার আর যে তার নেশা, অজানাকে জানার জন্য যে তার কৌতূহল, এই কৌতূহল থেকেই আসলে একটা বিজ্ঞানীদের মধ্যে বা যারা গবেষণা করে বা যারা কৌতূহল প্রেমিক শিক্ষানুরাগী গবেষণামুখী, তারা কি করে প্রতিদিন অজানাকে জানার চেষ্টা করে, যার জানা জ্ঞান থেকেই অজানাকে জানার চেষ্টা করে। তাহলে এখন আমরা একটু লক্ষ্য করি যে বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে আমরা সুষ্ঠু ধারণা ব্যতীত গবেষণার অর্থ, প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুধাবন করা কি কষ্টসাধ্য। এখন আমরা বৈজ্ঞানিক পদ্ধতি যদি আমাদের সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে আমরা গবেষণার অর্থ কি হবে, তার প্রকৃতি কি হবে ও বৈশিষ্ট্য অনুধাবন করা কি আমাদের পক্ষে কি হবে, কষ্টকর হবে, কষ্টসাধ্য হবে। আচ্ছা, তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে যদি আমাদের জ্ঞান না থাকে, তাহলে আমাদের গবেষণার অর্থ, প্রকৃতি, আমরা বৈশিষ্ট্য অনুধাবন করার পক্ষে কষ্টসাধ্য হবে আমাদের পক্ষে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এই বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তারপর আমি গবেষণা পদ্ধতি নিয়ে আরো কিছু কথা বলি। দেখো আমি কি লিখছি, গবেষণা হলো বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে কোন সমস্যার বুদ্ধিবৃদ্ধি ও বাস্তবসম্মত সমাধানের লক্ষ্যে পরিচালিত অনুসন্ধান। তাহলে গবেষণাটা কি, আমরা বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে, তোমরা বৈজ্ঞানিক পদ্ধতি পড়ছো, বৈজ্ঞানিক পদ্ধতির কতগুলো বৈশিষ্ট্য রয়েছে, আমি এখানে আবার বৈজ্ঞানিক পদ্ধতি বলবো তোমাদের সাথে। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে কোন সমস্যার বুদ্ধিবৃদ্ধি, বাস্তব সমস্যা সমাধানের লক্ষ্যে পরিচালিত অনুসন্ধান। তাহলে গবেষণাটি, আমি আরেকটু বলি গবেষণা কি। গবেষণা একটা সমস্যা নিয়ে শুরু হয়, তথ্য সংগ্রহ করে, সংগৃহীত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে এবং প্রকৃত তথ্যের উপর প্রকৃত তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্তে পৌঁছে। তাহলে আবার বলছি, গবেষণা একটা সমস্যা নিয়ে গিয়ে শুরু হয়, তথ্য সংগ্রহ করে, শিক্ষার্থী তথ্য সংগ্রহ করে। এখানে আমাদের একটু করে একটু ডিস্টার্ব করছিল। তাহলে তথ্য সংগ্রহ করে এবং সংগৃহীত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে প্রকৃত তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্তে পৌঁছে। আচ্ছা, তাহলে আমরা দেখছি গবেষণাটা কি নিয়ে শুরু হয়, একটা সমস্যা নিয়ে শুরু হয় না। আচ্ছা, তারপরে আমরা দেখব গবেষণার আর কিছু কথাবার্তা আছে এখানে। কোন সমস্যার পর্যাপ্ত সমাধান লাভের লক্ষ্যে ব্যবহৃত পদ্ধতিগত পরিশীলিত কৌশলকে গবেষণা বলা যায়। আমরা কোন সমস্যার পর্যাপ্ত সমাধান লাভের লক্ষ্যে ব্যবহৃত পদ্ধতিগত পরিশীলিত কৌশলকে গবেষণা বলা যায়। তাহলে গবেষণা হলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তথ্যানুসন্ধানের একটি কলা বা আর্ট। আবার বলছি, তাহলে গবেষণা হলো বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তথ্যানুসন্ধানে আমরা তথ্যানুসন্ধান করব, তবে সেটা অবশ্যই আমাদের থ্রু প্রপার সায়েন্টিফিক মেথডস।
আমরা বিজ্ঞানসম্মত পদ্ধতির সাহায্যে তথ্য অনুসন্ধান করব এবং এই যে তথ্য অনুসন্ধানের করা একটা কলা বা আর্ট বা কৌশলটা হলো আমাদের কিন্তু গবেষণাটা। আর গবেষণা আমরা কেন করব? আমাদের পর্যাপ্ত সমাধান লাভের লক্ষ্যে আমরা কিছু পদ্ধতিগত পরিশীলিত কৌশল আমরা কি করব? প্রয়োগ করব। আর এই পদ্ধতিগত ও পরিশীলিত কৌশলকে সাধারণত আমরা গবেষণাগুলো আখ্যায়িত করব। তাহলে শিক্ষার্থীবৃন্দু, তোমরা গবেষণা সব বিশেষ গবেষণার কনসেপ্টটি বুঝবা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমি আরেকটু কথা বলবো গবেষণা নিয়ে, দেখো। তাহলে দেখো, গবেষণা কি সবসময় কোনো না কোনো সমস্যার সমাধানের লক্ষ্যে নিবেদিত। তাহলে যেখানে সমস্যা থাকবে না সেখানে গবেষণা হবে না। গবেষণা করতে গেলেই বা গবেষণা বিষয় স্থির করতে গেলেই কোনো একটা সমস্যাকে কি করতে হবে? আইডেন্টিফাই করতে হবে, ট্রেস আউট করতে হবে বা তাকে সিলেক্ট করতে হবে। সেই সমস্যাটাকে সিলেক্ট করে সমস্যাটাকে সমাধানের লক্ষ্যে অগ্রসর হওয়ার নামই হলো আমাদের কি? গবেষণা। তাহলে আমরা বলতে পারি গবেষণা শুরু হয় কি দিয়ে? সমস্যা দিয়ে। এই সমস্যার উপর ভিত্তি করে তথ্য অনুসন্ধান করি। সেই তথ্যগুলোকে আমরা আবার কি করি? আমরা পরিসংখ্যানিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে আমরা তার পক্ষে অথবা বিপক্ষে আমরা কি করি? সিদ্ধান্ত গ্রহণ করি। তাহলে শিক্ষার্থীবৃন্দু, যেহেতু আমি আগে বলছি যে আমরা গবেষণা করতে গেলে আমাদের বৈজ্ঞানিক পদ্ধতির দরকার, অথবা বৈজ্ঞানিক পদ্ধতির জ্ঞান ব্যতি রেখে, বৈজ্ঞানিক পদ্ধতির সম্পর্কে ধারণা ব্যতি রেখে তুমি গবেষণা করতে পারবে না, বা গবেষণা তোমার ফলপ্রসূ বা ইফেক্টিভ হবে না। তাহলে আমরা বলতে পারি গবেষণা আসলে কি নিয়ে শুরু হয়, গবেষণা কিভাবে করতে হবে। তাহলে গবেষণা করতে গেলে একটা পদ্ধতি বা সিস্টেমের উপর তোমাকে দাঁড় করাতে হবে, বা দাঁড়িয়ে তোমাকে গবেষণা করতে হবে, নিয়মকানুন অনুসরণ করে তোমাকে দাঁড়াতে হবে। আচ্ছা, আমি তোমাদের বলি, তোমরা তো তোমাদের শিক্ষার্থী, তোমাদের নিশ্চয়ই একটু জ্ঞান বুদ্ধি নিশ্চয়ই আছে। তোমরা একজন বিজ্ঞানীর কথা ভাবো। আমরা একজন বিজ্ঞানী কি করেন? একজন বিজ্ঞানী কি করেন একটু চিন্তা করে দেখো। আমরা সাধারণত দেখি বিজ্ঞানী কি করবেন? তিনি গবেষণা করবেন, তিনি তার ল্যাবে তার সারাক্ষণ সেখানে বসে থাকবে, সেখানে তার সারাক্ষণ তার গবেষণা নিয়োজিত থাকবেন তার যন্ত্রপাতি নিয়ে। তারপরে তার একটা সাদা ল্যাব কোট থাকবে, এইভাবে করে তিনি যন্ত্রপাতি নিয়ে সারাক্ষণ কাজ করতে থাকবে। একে আমরা সাথে বিজ্ঞানী বলি, ঠিক কিনা? কিন্তু এটা ছাড়াও আরো কিন্তু এটা ছাড়াও আমরা গবেষণা অন্যভাবে করতে পারি। কিন্তু বিজ্ঞানের চর্চা কি সব জায়গায় হতে পারে? হ্যাঁ, বিজ্ঞানের চর্চা সব জায়গায় হতে পারে। তুমি বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে কাজ করে থাকো। কোনো বিষয়ে তোমার গবেষণার জন্য তোমাকে ল্যাব দরকার। কোনো বিষয়ে তুমি বিজ্ঞানিক পদ্ধতি বা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে তুমি এটা ল্যাবের বাইরে গিয়েও কাজটা করতে পারো। অর্থাৎ উদ্দেশ্য থাকবে তুমি কিভাবে কার তথ্যগুলি সংগ্রহ করতে চাচ্ছ। আচ্ছা, তাহলে এতে আমরা বলতে পারি যে একমাত্র উপকরণ যেটা দরকার তা হলো বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ। তুমি গবেষণা করতে গেলেও তুমি গবেষণাগারে ল্যাবে তুমি অবস্থান করো, সেখানেও তোমাকে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করতে হবে। ল্যাব থেকে বের হয়ে তুমি গবেষণা করো, সেখানেও তোমাকে বৈজ্ঞানিক পদ্ধতির জ্ঞান থাকা আবশ্যক, এবং সেই জ্ঞানটাকে অবশ্যই তোমাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমরা এক কথা বলতে পারবো, আমার গবেষণাগারের ভিতরে হোক অথবা আমাদের সেই গবেষণাগারের বাইরে হোক, আমরা গবেষণা কাজটা করতে গেলেই আমাদের বৈজ্ঞানিক পদ্ধতির জ্ঞানকে আমাদের কাজে লাগাতে হবে, যথাযথভাবে অনুসরণ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি যেহেতু আমাদের গবেষণার জন্য অত্যাবশ্যক, বৈজ্ঞানিক পদ্ধতির জ্ঞান, বৈজ্ঞানিক পদ্ধতি বৈশিষ্ট্যগুলো জানা, তাহলে আমরা এখন একটু বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে একটু কথা বলি। তোমরা পড়ছো মনোবিজ্ঞানের প্রথম দিকেই এই বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে পড়ছো, প্রথম অধ্যায়। তা আমাদের এখানে যদি আবার গবেষণা পদ্ধতি এসছে, সেটা আমাদের আবার বৈজ্ঞানিক পদ্ধতি বিষয়টা টানতে হচ্ছে। সেখানে আমি তোমাদেরকে আবার একটু সম্যক ধারণা দিচ্ছি যে বৈজ্ঞানিক পদ্ধতি কি। বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বিজ্ঞানের অস্তিত্ব প্রতিষ্ঠা এবং রক্ষাকারী উপাদান। শিক্ষার্থীবৃন্দ, তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি কি? বিজ্ঞানের অস্তিত্ব প্রতিষ্ঠা এবং রক্ষাকারী উপাদান। অর্থাৎ একটা কিন্তু বিজ্ঞান হতে গেলে এই বিজ্ঞানের তার অস্তিত্ব, তার এক্সিস্টেন্স অফ সায়েন্স, অথবা তাদের প্রোটেকশন দিতে হবে, সেটার জন্য তোমাকে অবশ্যই তোমার বৈজ্ঞানিক পদ্ধতি অগ্রাধিকার বা অগ্রগামী ভূমিকা পালন করে। তাহলে এখন কি বলবো, বৈজ্ঞানিক পদ্ধতি কি? তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বিজ্ঞানের ভিত্তি। তাহলে তাহলে আমরা বলবি তাহলে সায়েন্টিফিক মেথড ইজ দ্য বেসিস অফ কি সায়েন্স। তো বিজ্ঞান আছে, বৈজ্ঞানিক পদ্ধতি নাই, তাহলে বিজ্ঞানটা তোমার কাজে লাগবে না, যে কোনো বিজ্ঞানী হোক না কেন। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি হচ্ছে বিজ্ঞানের কি ভিত্তি। আচ্ছা, তাহলে বৈজ্ঞানিক পদ্ধতিতে আরো কথা বলবো। দ্য সায়েন্টিফিক মেথড ইজ এ সিস্টেম অফ প্রসিডিউরস। দেখো, দ্য সায়েন্টিফিক মেথড ইজ এ সিস্টেম অফ প্রসিডিউরস ফর আইডেন্টিফাইং এ প্রবলেম, gathering data, drawing conclusions, and testing the accuracy of these conclusions. The কয়টা বিষয় আমরা নিয়ে আসছি। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি একটা সিস্টেম, কৌশল, একটা পদ্ধতি। কেমন কিসের পদ্ধতি?
প্রসিডিউরস ফর আইডেন্টিফাইং প্রবলেম, একটা সমস্যাকে চিহ্নিত করার কতগুলো প্রক্রিয়া। তুমি কিভাবে একটা সমস্যা চিহ্নিত করবা, কিভাবে সমস্যাকে চিহ্নিত করে সমস্যার সমাধানের লক্ষ্যে তুমি গবেষণা করবে। ফার্স্ট ইউ হ্যাভ টু ফলো সাম প্রসিডিউরস দ্যাট ক্যান বি ইউজড ফর আইডেন্টিফাইং এ প্রবলেম। অর্থাৎ তোমাকে কিছু প্রক্রিয়া, কিছু কৌশল মাধ্যমে আগাতে হবে সমস্যাকে চিহ্নিত করার জন্য। দেন ইউল হ্যাভ টু কালেক্ট ডেটা, তোমাকে কিছু ডেটা সংগ্রহ করতে হবে এবং সেই ডেটা সংগ্রহ করলে হবে না, সেগুলোকে তোমাকে স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইসিস করতে হবে। সেটা ড্রয়িং কনক্লুশন, সেটার উপরে তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আর সেই সিদ্ধান্তকে তোমাকে আবার কিন্তু করতে হবে ওয়েদার ইউ ডিসিশন আর দ্য কনক্লুশন ইজ অ্যাকুরেট অর নট। তোমার এই যে সিদ্ধান্ত তুমি নিচ্ছ সেটা কি অ্যাকুরেট কিনা, সঠিক কিনা বা যথাযথ কিনা, দ্যাট তোমাকে ইউ হ্যাভ টু টেস্ট। তোমাকে এটাকে টেস্ট করতে হবে, ভেরিফাই করতে হবে। তোমাকে আবার বিভিন্ন অভিক্ষার মাধ্যমে তোমাকে বিভিন্ন প্যারামেট্রিক টেস্ট আছে, আমাদের উচ্চ হাই লেভেলে নন প্যারামেট্রিক টেস্ট আছে, এগুলো তোমাদেরকে, এগুলোর মাধ্যমে এই কনক্লুশন গুলো তোমাদেরকে সিদ্ধান্তে আসতে হবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই সংজ্ঞাটা আমরা দিচ্ছি কি, আমরা পত্রিকার মাধ্যমে ক্রাইডার এট এল 1983 তিনি যে সংজ্ঞা দিয়েছি সেটা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। আবার এক কথা বলে নিচ্ছি, দ্য সাইন্টিফিক মেথড ইজ এ সিস্টেম অফ প্রসিডিউরস ফর আইডেন্টিফাইং এ প্রবলেম, gathering data, drawing conclusions and testing the accuracy of these conclusions. আচ্ছা, তাহলে আমরা একটু বাংলাটা বঙ্গানুবাদটি একটু জেনে নিচ্ছি। আমি এক কথা সেটা লিখে রাখছি তোমার জন্য। বিজ্ঞানী, আচ্ছা একটু ভুল আছে মনে হয়, কারেকশন করে নিচ্ছি, একটু ভুল আছে আমার বানানে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি বলছি, বিজ্ঞানী কি করেন, যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক ও প্রাকৃতিক বিষয়াবলী বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন। সাধারণ ভাষায় তাকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে। আমরা আবার বলছি, বিজ্ঞানী কি করেন, যে যৌক্তিক পদ্ধতিতে সামাজিক প্রাকৃতিক বিষয়াবলী বর্ণনা, ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে কি সাধারণ তত্ত্ব প্রতিষ্ঠা করেন। সাধারণ ভাষায় আমরা তাকে কি বলি, বৈজ্ঞানিক পদ্ধতি বলি। আচ্ছা, তাহলে শিক্ষার্থীবৃন্দ, বৈজ্ঞানিক পদ্ধতিটি আমরা আরেকটু কথা বলতে পারবো। তাহলে আমরা একটু সংজ্ঞা দিয়েছি, সেটা হলো এরকম। বৈজ্ঞানিক পদ্ধতি হলো একটি সমস্যা শনাক্তকরণ, উপাত্ত সংগ্রহকরণ, সিদ্ধান্ত গ্রহণ এবং এর সিদ্ধান্তের সত্য যাচাইয়ের একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। তাহলে একটা সিস্টেমেটিক প্রসিডিউরস, আমরা যে কথা বলছি, ইটস আ সিস্টেমেটিক প্রসিডিউর, যার বাংলা বলতে হবে নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। এই নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তোমাকে সমস্যা শনাক্ত করতে হবে, চিহ্নিত করতে হবে, আইডেন্টিফাই করতে হবে, তারপরে উপাত্ত সংগ্রহ করতে হবে এবং সেই সংযুক্ত উপাত্তের পরিসংখ্যান বিশ্লেষণের মাধ্যমে তোমার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং বিভিন্ন অভিজ্ঞতা টেস্টের মাধ্যমে সেই সিদ্ধান্তের সত্য যাচাই করতে হবে। আচ্ছা, এই সংজ্ঞাটা দিচ্ছেন ক্রাইডার, গোথালস, তারপরে এমনকি ক্যাভান এবং সলোমন 1983-তে। তাহলে শিক্ষার্থীবৃন্দু, আমি প্রথমে যে শিখন পড়লা তোমাদের সামনে তুলে ধরছি, গবেষণা কি, সেই গবেষণা নিয়ে এতক্ষণ কথা বলেছি। তাহলে গবেষণার সাথে যেহেতু বৈজ্ঞানিক পদ্ধতি অঙ্গাঙ্গি সম্পৃক্ত, তাহলে আমরা গবেষণার বিষয়টা বুঝবার জন্য আমরা বৈজ্ঞানিক পদ্ধতিকেও আমরা জানবার চেষ্টা করছি। এখন আমরা যেহেতু বৈজ্ঞানিক পদ্ধতি কি বা বৈজ্ঞানিক পদ্ধতি কিভাবে কাজে লাগে বা বৈজ্ঞানিক পদ্ধতি কিভাবে বিজ্ঞানের ভিত্তি হিসেবে কাজ করতে পারে, অথবা বৈজ্ঞানিক পদ্ধতি কিভাবে বিজ্ঞানের অস্তিত্ব রক্ষাকারী, অস্তিত্ব এবং বিজ্ঞানের যে মূল রক্ষার, বিজ্ঞানের যে প্রতিষ্ঠা হবে, বিজ্ঞান যে তত্ত্বগুলো প্রতিষ্ঠিত হবে, সেই ব্যাপারে আমরা বৈজ্ঞানিক পদ্ধতি কিভাবে রোল প্লে করে, কি ভূমিকা পালন করে, আমরা ইতিমধ্যে সেই ব্যাপারে তোমাদের সামনে উপস্থাপন করছি। তাহলে এখন আমি চলে যাব তোমাদের সাথে আমাদের পরবর্তী শিখন ফল কি ছিল, গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি সাধারণ বৈশিষ্ট্য সমূহ। তাহলে গবেষণা আমরা বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করব, সেই বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে কতগুলো সাধারণ বৈশিষ্ট্য কি করবে থাকবে। তাহলে আমরা কমন ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্টিফিক মেথড দ্যাট ক্যান বি ইউজড ইন কি রিসার্চ। আমি আবার বলছি, আমরা গবেষণার মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করব এবং বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যেই কতগুলা, আমরা অনেকগুলো পদ্ধতি আমরা গবেষণায় ব্যবহার করব। তোমাদেরকে আগের ক্লাসে আমি নিয়েছি যে আমি কিভাবে গবেষণা পদ্ধতিগুলো কি বলছি, আমরা অন্তর্দর্শন পদ্ধতির কথা বলছি, আমরা পরীক্ষণ পদ্ধতির কথা বলছি, আমরা চিকিৎসা পদ্ধতির কথা বলছি, আমরা জীবন চরিত্র পদ্ধতির কথা বলছি। তাহলে দিজ আর দ্য মেথডস দ্যাট ক্যান বি ইউজড ইন কি স্ট্যাটিস্টিকে ইন রিসার্চ। আমরা এগুলো আমরা গবেষণা পদ্ধতি হিসেবে আমরা এগুলো পেয়েছি। এখন আমার গবেষণা পদ্ধতি সবগুলো গবেষণা পদ্ধতি, এই পরীক্ষণ পদ্ধতি বলি, আমার এই
অন্তর্দর্শন পদ্ধতি বলি, সবগুলো আমাদের কি গবেষণা পদ্ধতি। এখন এই সকল গবেষণা পদ্ধতির মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য আছে, অর্থাৎ সেটা পরীক্ষার মধ্যে হতে পারে, সেটা আমার অন্তর্দর্শীর ক্ষেত্রে লাগতে পারে, সেটা জীবন চরিত্রের ক্ষেত্রে লাগতে পারে, সেটা আমার কি ধরো সেটা আমাদের ধরো ক্রস সেকশনাল অথবা প্রস্তুতি পদ্ধতি, তারপর দীর্ঘচ্ছেদ পদ্ধতি, অথবা আমাদের সোশিওমেট্রি সমাধি পদ্ধতি, ইত্যাদি সবগুলো পদ্ধতির মধ্যে আমার এই কমন বৈশিষ্ট্যগুলো কি বিদ্যমান থাকবে। তাহলে শিক্ষার্থী বিন্দু কি বলছি, মনোবিজ্ঞানের গবেষণায় যে সকল পদ্ধতি আমরা আলোচনা করব, যদিও তাদের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে, তাহলে আমি আবার বলছি প্রত্যেকটা বৈশিষ্ট্য পদ্ধতির নিজস্ব কিছু প্রক্রিয়া বিদ্যমান। তবু নিম্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো সকল পদ্ধতির জন্য সাধারণ বা কমন। তাহলে এখন আমরা সাধারণ বা কমন বিষয়গুলো নিয়ে এখন তোমাদের সামনে আমি কথা বলবো। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণ বৈশিষ্ট্য সমূহগুলো কি কি? দেখো, প্রথমে আমরা বৈজ্ঞানিক পদ্ধতির সাধারণ বৈশিষ্ট্য মধ্যে প্রথম তিনটে দিককে আমরা তুলে ধরছি। ফার্স্ট হলো সমস্যা শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম। অর্থাৎ ইউ উইল হ্যাভ টু ফার্স্টলি আইডেন্টিফাই দ্য প্রবলেম, তোমাকে সমস্যা চিহ্নিত করতে হবে। তাহলে সমস্যা শনাক্তকরণ, সমস্যা চিহ্নিতকরণ, সমস্যা নির্ধারণ, তাহলে আমাদের কি সাধারণ বৈশিষ্ট্য প্রথম ধাপ। আমরা দ্বিতীয়টা বলছি কি উপাত্ত সংগ্রহ বা ডেটা কালেকশন। তাহলে আমরা শুধু সমস্যা শনাক্তকরণ করলে হবে না, আমরা সেই সমস্যাটাকে সমাধান করবার লক্ষ্যে আমরা এগোবো। এই যে এগোতে যাব, তাহলে আমরা কিন্তু সেই শুধু সাদামাটা অযৌক্তিক কথাবার্তা দিয়ে আমরা সেটাকে করতে হবে না। আমরা নির্ভরযোগ্য তথ্য দিয়ে, আমাদের উপাত্ত সংগ্রহ করে উপাত্ত দিয়ে আলোকে পরিসংখ্যান তথ্যের মাধ্যমে আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। তারপরে আসছে কি ফলাফলের প্রতিবেদন, রিপোর্ট ফাইন্ডিং। এখন আমি যে সমস্যা চিহ্নিত করলাম, আমি যে সমস্যার আলোকে উপাত্ত সংগ্রহ করলাম, এখন এটুকু করলে কি থেমে গেলে আমার চলবে না? আমাকে ইউ উইল হ্যাভ টু ইউ উইল হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিপোর্ট, ইউ উইল হ্যাভ টু রাইট ডাউন দ্য রিপোর্ট। তোমাকে প্রতিবেদন লিখতে হবে। প্রতিবেদন কি, তুমি কি পেয়েছো, কোন সমস্যার আলোকে তুমি কাজ করছো, সমস্যাটা কি আলোকে কি প্রকল্প ছিল, সমস্যাটা আলোকে তুমি কি চল নিয়েছো, সমস্যাটা আলোকে তুমি কোন কোন প্রক্রিয়া অনুসরণ করছো, কি কি যন্ত্রপাতি ব্যবহার করছো, অর্থাৎ ইত্যাদি পূর্ণাঙ্গ বিস্তারিত তোমার একটা আলোচনা সিদ্ধান্তের মাধ্যমে তোমার একটা ফলাফলের প্রতিবেদন তোমাকে উপস্থাপন করতে হবে। এই প্রতিবেদনের মাধ্যমে আমরা দেখতে পারবো যে তুমি যে কাঙ্ক্ষিত বিষয়, তোমার যে প্রত্যাশিত বিষয়, তোমার যে নির্ধারিত বিষয় নিয়ে কাজ করছো, সেটা কতটুকু ইফেক্টিভ, কতটুকু তোমার বৈজ্ঞানিক, সেটা আমরা দেখতে পারবো বা বিজ্ঞানসম্মত। তাহলে শিক্ষার্থীবৃন্দু, আমরা চলে যাচ্ছি প্রথম বৈশিষ্ট্য নিয়ে। তাহলে দ্য ফার্স্ট the characteristics of common of research methods, সেখানে প্রথমে আমরা পেয়েছি কি সমস্যা শনাক্তকরণ, আইডেন্টিফিকেশন অফ দ্য প্রবলেম, সমস্যা চিহ্নিতকরণ বা শনাক্তকরণ। তাহলে আমরা কি লিখছি এখানে, যে সমস্যা নিয়ে অনুধান করতে চান গবেষক বা বিজ্ঞানী, প্রথম তা শনাক্ত করতে, কি নিয়ে করতে চান। কেউ শিক্ষণ নিয়ে করতে চায়, কেউ স্মৃতি নিয়ে গবেষণা করতে চায়, কেউ সংবেদন নিয়ে করতে চায়, কেউ প্রত্যক্ষ নিয়ে করতে চায়। এই যে আমাদের মনোবিজ্ঞানের যে শাখা প্রশাখাগুলো আছে, আমাদের মনোবিজ্ঞানের যে বিভিন্ন কনসেপ্ট আছে, সবগুলো নিয়ে আমাদের গবেষণা হচ্ছে। তোমরা প্রথম পত্রে একটা পরীক্ষণ দেখছো তাৎক্ষণিক স্মৃতির প্রশ্ন নির্ণয়, অথবা দেখছো শিক্ষার উপরে বলবর্ধকের প্রভাব। এই যে তাহলে শিক্ষার উপর বলবর্ধকের প্রভাব, এটা আমাদের মনোবিজ্ঞানের কোন দেশের সাথে সম্পৃক্ত, শিক্ষণ স্মৃতির সাথে সম্পৃক্ত। আমাদের তাৎক্ষণিক স্মৃতির প্রশ্ন নির্ণয়, এটা আমাদের শিক্ষণ স্মৃতির সাথে আমাদের কি সম্পৃক্ত। আচ্ছা, তারপর এবার প্রত্যেক অধ্যায়ের সাথে আমাদের আছে ধরো মূলালয়ের অধ্যাস, সেখানে আমরা পাচ্ছি এটা আমাদের সংবেদন প্রত্যেকের উপরে সাথে সম্পৃক্ত। এভাবে আমাদের ধরো তোমাদের দ্বিতীয় পত্রে আছে বেল উপযোজন কি, প্রশ্নমালার সাহায্যে ব্যক্তিত্ব পরিমাপ, অর্থাৎ বেল উপযোজন। তাহলে সেটা কার, সেটা ব্যক্তিত্ব সম্পর্কিত আছে। আমরা বইম টেস্ট করছো, সেটা আমাদের বুদ্ধির সাথে আছে, আমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা, এটা কি। অর্থাৎ প্রত্যেকটা বিষয় আমাদের কি গবেষণার বিষয়, আমাদের মনোবিজ্ঞানের কোনো না মূল বিষয়, কোনো না বিষয়টাকে আমাদের টাচ করে নেয়। তাহলে এর জন্য গবেষক কি করতে হবে, এখন সেই সমস্যা নিয়ে অনুধান করতে চান গবেষক, সেটা তিনি সমস্যা সেটা শনাক্ত করবেন। কিন্তু শনাক্ত করতে গেলে তাকে কি করতে হবে, তাকে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে শিক্ষার্থী? কিন্তু তাকে তিনটা কাজ করতে হবে। প্রথমত কি করতে হবে, সমস্যা নিয়ে সতর্কতার সাথে চিন্তা ভাবনা করতে হবে যে কোন সমস্যা নিয়ে সে কাজ করবে, এবং একটা বিশেষ দিকের প্রতি তাকে দৃষ্টি দেবে। সেটা পুরো বিষয় নিয়ে কাজ করতে পারবে না। শিক্ষণ বিরাট বিষয়, স্মৃতি অনেক বিষয়, স্মৃতিতে অনেকভাবে পরিমাপ করা যাবে। তুমি কার স্মৃতি পরিমাপ করতে চাচ্ছ, কিভাবে পরিমাপ করতে চাচ্ছ, তাহলে এগুলো তোমাকে ভালোভাবে বুঝে সতর্কতার সাথে তোমাকে সমস্যাটা চিহ্নিত করে তোমাকে কি করতে হবে, সেই বিশেষ দিকের দিকে তোমাকে নজর দিতে হবে, দৃষ্টি দিতে হবে। আচ্ছা,
সমস্যা শনাক্তকরণটা কি হবে? তাহলে আমরা আগে বলছি উদাহরণটা হিসেবে আমরা আনতে পারি একজন গবেষক মানুষের স্মৃতি সম্পর্কে জানতে আগ্রহী। আচ্ছা, তাহলে মানুষের স্মৃতি কি? মানুষ কতক্ষণ মনে রাখতে পারে, কিভাবে মানুষ বেশি তাড়াতাড়ি শিখতে পারে, কিভাবে সেটা দীর্ঘস্থায়ী হয়, এই যে জানতে স্মৃতি সম্পর্কে জানতে আগ্রহী। এখন তিনি কি এখন এটুকু এই জানতে আগ্রহী হলে কি তিনি কি তার বিষয়টা কি এটা কি তার কি গবেষণার বিষয় হতে পারে? না। অর্থাৎ একটা শব্দ তালিকা দিতে হবে। যে তালিকা কোনো ব্যক্তি কতক্ষণ স্মরণ রাখতে পারবে এবং কতক্ষণ সেই মানে কখন সেই কখনো বা সে ভুলে যাবে। তাহলে কতক্ষণ স্মরণ রাখবে, কতক্ষণ ভুলে যাবে। তোমরা স্মৃতির পরিমাপ পদ্ধতি পড়ছো, তোমরা স্মৃতির কারণ বা স্মৃতি বিস্মৃতির তোমরা বিস্মৃতির কারণ পড়ছো। হ্যাঁ, তারপরে স্মৃতির সাথে স্মৃতির বিভিন্ন উপাদান সেগুলো পড়ছো। তাহলে এই যে একজন মানুষের স্মৃতি সম্পর্কে জানতে আগ্রহী এবং এই জানতে আগ্রহী কোনটা আমরা দেখবো একজন ব্যক্তি কোনো একটা শব্দ তালিকা কতক্ষণ স্মরণ রাখতে পারে এবং এটা একজন ব্যক্তিকে আমরা নির্দিষ্ট পর্ব দিতে পারি অথবা একটা তালিকা সাথে 28 তালিকা আমরা কি তাকে ওভারল্যাপিং বা মিশিয়ে দিতে পারি অথবা আমরা দুজন পরীক্ষণ পাত্রকে একই তালিকা দিয়ে আমরা দেখতে পারি কার শিক্ষণ কত দ্রুত, কার স্মৃতির ক্ষমতা কত দ্রুত, এটা আমরা কম্পেয়ার করতে পারি। আমরা সেগুলোকে পরিসংখ্যানিক ফলাফল দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম গবেষণকের বিষয়টা কিভাবে হতে পারে। আমরা কথা বলছি সমস্যা শনাক্তকরণ হিসেবে গবেষণার সাধারণ বৈশিষ্ট্য হিসেবে। তাহলে তারপরে দেখো আমরা দ্বিতীয়টি কি সমস্যাটা বিশ্লেষণ করে গবেষক উপযুক্ত স্থল শনাক্ত করতে হবে। এখন আমি যে সমস্যাটা বলতে পারি সেই সমস্যাটা বিশ্লেষণ করতে হবে সে কি কোন দিকে যাচ্ছে, কার প্রভাব কার উপর দেখতে যাচ্ছে, সে কিসের প্রভাব দেখতে চাচ্ছে এবং সে নিরপেক্ষ স্থল এবং তার যে নির্ভরশীল স্থল অথবা তার বাহ্যিক স্থল অন্তর্বর্তী স্থল এই স্থল সম্পর্কে তার কি ধারণা রাখতে হবে। এখন তাহলে প্রশ্ন আসে আমাদের এই যে ভ্যারিয়েবল বা স্থলের কথা বলছি এগুলো কি। এখন আমরা বলতে পারি যেসব শিক্ষার্থী নিয়মিতভাবে ক্লাসে অংশগ্রহণ করে তাদের ফলাফল অপেক্ষাকৃত ভালো। তাহলে কাদের থেকে? যারা নিয়মিতভাবে ক্লাসে অংশগ্রহণ করে তাদের তুলনায়। এখন এই যে নিয়মিতভাবে ক্লাসে অংশগ্রহণ করা বা ক্লাসে মুখী হওয়া, তাহলে এই যে বিষয়টা তার কার প্রভাব কি? তাহলে ক্লাসে আসলেই তার ফলাফলটা কি হবে? অপেক্ষাকৃত ভালো হবে। আবার ক্লাস থেকে দূরে থাকলে তার ফলাফলটা অপেক্ষাকৃত কি হবে? দুর্বল হবে। তাহলে একটা বিষয়ের সাথে একটা বিষয় একটা বিষয় নির্ভর করছে এখানে। তাহলে আমাদের প্রশ্ন আসতেছে এই যে আমি যে ভেরিয়েবলসের কথা বলছি, যে স্থলের কথা বলছি সেটা কি? তাহলে আমার স্থল হলো যে কোনো পরিবর্তনশীল শর্ত। এটা ভেরিয়েবলস। কখনো আমরা এখন একটাকে আমরা তখন বলি নিরপেক্ষ স্থল বা নির্ভরশীল স্থল, সে কোনো ক্ষেত্রে সবসময় নির্ভরশীল নাও থাকতে পারে, সে মাঝে আবার অনির্ভরশীল স্থল হয়ে যেতে পারে। তাহলে এই যে পরিবর্তনশীল শর্ত এটা এখন নিয়মিত কর্মচারীদেরকে যদি এই নিয়মিত বেতন ভাতা প্রদান করা হয় তাহলে তাদের চাকরি সন্তোষজনক বাড়বে। আবার এটা বলতে পারি যদি কর্মচারীরা নিয়মিতভাবে কাজ করে, আন্তরিকভাবে কাজ করে, তাহলে মালিক কি করবে? তার বেতন ভাতা বাড়াবে। আর কোনটা কার উপর নির্ভর করে? একই জিনিস। যদি কর্মচারীরা সন্তোষজনক চাকরি করে তাহলে মালিক তাদের বেতন বাড়াতে আন্তরিক। আবার যদি মালিক আন্তরিক বেতন বেতন বাড়ায় তাহলে শ্রমিকরা কি করবে? নিয়মিতভাবে কর্মসন্তুষ্টি নিয়ে তারা তার কর্মটা চালিয়ে যাবে। তাহলে একটা বিষয় আরেকটি সম্পৃক্ত। তাহলে দুটোর উপরে নির্ভর করে। তোমরা নিয়মিত ক্লাসে আসলে আমরা ক্লাস করতে আগ্রহ বোধ করি, আনন্দ পাই। আবার আমরা নিয়মিত ক্লাস করলে, নিয়মিত ক্লাসে আসলে তোমরা ক্লাসের সাথে কি তোমাদের আন্তরিকতা বাড়ে, তোমরা ক্লাসমুখী হও বা ক্লাসের প্রতি তোমাদের একটা আগ্রহ বাড়ে। যে ক্লাসে গেলেই আমরা স্যারদেরকে পাই, ক্লাসে গেলে স্যাররা যত সময় আসে আমরা ক্লাস করতে পারছি। এই যে একটার সাথে একটা সম্পৃক্ততা। তাহলে এই যে একজন পরীক্ষার বিশেষ কর্ম সম্পাদন সহ দেখো তাহলে কি লিখছি? পরীক্ষার বিশেষ কি কর্ম সম্পাদন থেকে শুরু করে পরিচয়ের বিভিন্ন উপাদান এবং আমি একটু বলছি যে পরিচয় অন্তর্বর্তী স্থল আছে, মধ্যবর্তী স্থল আছে, বাহ্যিক স্থল আছে। পরীক্ষার মানসিক প্রস্তুতির ব্যাপার আছে এখানে। যে পরীক্ষা যদি বাহ্যিকভাবে যদি কোনো স্থলে কোনো প্রভাব থাকে, তার বয়স, অভ্যন্তরীণ তার কত বয়স, তার মেধা, সবগুলি কি তার উপরে কি করতে প্রভাব বিস্তার করতে পারে। আবার তুমি যে পরিবেশে কাজ করছো সেটা তোমার অনুকূল না, সেটা প্রতিকূল। সেখানে তুমি ক্লাস করছো, ক্লাসের বারান্দা দিয়ে মিটিং মিছিল হচ্ছে, তাহলে কি তোমার ক্লাসের প্রতি কি আন্তরিকতা বাড়বে? অবশ্যই বাড়বে না। তাহলে এই যে বাহ্যিক স্থল তার প্রভাব তোমার কিন্তু ক্লাসের পারফরমেন্স কি করবে? প্রভাব বিস্তার করবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সমস্যা শনাক্তকরণের কথা বলছি, আমরা স্থলের সংজ্ঞাটা তোমাদেরকে দিয়েছি। এখন আমরা এই যে আমরা স্থলের কথা বলছি, বহু সংখ্যক স্থল আছে যা মানব আচরণ ও মানসিক প্রক্রিয়া কি করে প্রভাবিত করে। কেমন? মানব আচরণ মানসিক প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য আমাদের অন্তর্বর্তী স্থলের কথা বলছি, তার বাহ্যিক স্থলের কথা বলছি,
নির্ভরশীল স্তর, অনির্ভরশীল, সবগুলো কি করে ব্যাপকভাবে প্রভাবিত করে থাকে। তাহলে মনোবিজ্ঞানে গবেষণার সমস্যার স্থল কি করে বিশেষভাবে কি গুরুত্বপূর্ণ পালন, এবং এই যে সমস্যা শনাক্তকরণের সাথে সাথে আমার স্থলগুলো আইডেন্টিফাই করতে হবে। আমার কোনটা নির্ভরশীল স্থল, আমি কার প্রভাব কার উপর দেখতে চাচ্ছি, তাহলে কার প্রভাব দেখতে চাচ্ছি আমরা সেটা কি করি, সেটা নিয়ে আমরা গবেষণাগারে আমরা উপস্থিত হবো, সেটা নিয়ে আমরা পরীক্ষার কাছ থেকে, পরীক্ষণ পাতের কাছ থেকে তথ্য নিব। সেখানে আমাদের একটা পরীক্ষণ দল থাকতে পারে, একটা নিয়ন্ত্রিত দল থাকতে পারে। আমরা পরীক্ষণ পাত্র, নিয়ন্ত্রিত পাত্র, আমরা দুটির সাথে কি করতে পারি, আমরা স্থলের প্রভাবটা দেখতে পারি। তারপরে হচ্ছে আমরা সমস্যা সমাধানের তৃতীয় স্টেপটা, তৃতীয়ত কি বলছি, গবেষককে অবশ্যই এই সকল স্থলে প্রায়োগিক সংখ্যা দিতে হবে। অর্থাৎ সে যেটা বলতে চাচ্ছে এটা কি আসলে। এখন আমি যদি বলি একজন শিক্ষার্থীকে বলি যে তুমি একটু স্মৃতি নিয়ে গবেষণা করো, এখন স্মৃতিটা কি, তাহলে এই স্মৃতি শব্দটা কি, এটা সংখ্যাটা কি হবে, এটা কতটুকু মাত্রা তোমার, কতটুকু মাত্রা তুমি কাজ করবা, বা স্মৃতিকে তুমি কতটুকু ভাবে তোমার গবেষণা কাজে কাজে লাগাতে পারবা। তাহলে প্রায় সংজ্ঞা হলো পর্যবেক্ষণযোগ্য ঘটনা বা আচরণের বর্ণনা যা করা যায়। এখন তোমাকে যদি বলি তুমি নিয়মিতভাবে ক্লাসে অংশগ্রহণ করলে উপস্থিত হলে তোমার রেজাল্ট ভালো হবে, নিয়মিতভাবে বলতে কতটুকু, এখন তুমি কি একদম কি 100%, তা তো সম্ভব না। তাহলে তাকে একটা আমাদের একটা মাত্রা দিয়ে দিতে হবে। আমরা যারা 80% টু 90% তারা এই বা এই সংখ্যক ক্লাস করে, তাহলে আমরা বলতে পারি তারা অপেক্ষাকৃত তারা ভালো ফলাফল করতে পারবে যারা 10% ক্লাস করে তাদের তুলনায়। এখন আমি একটু আগে অপারেশনাল ডেফিনিশন বা প্রাসঙ্গিক কথা বলছি। এখন যদি বলি একজন মনোবিজ্ঞানী ক্ষুধা অনুধান করতে চান, ক্ষুধার প্রভাবটা কেমন হতে পারে, তার বায়োলজিক্যাল ড্রাইভ, তোমরা পর্যবেক্ষণ পেশনা হিসেবে ক্ষুধার কথা বলছি আমরা। এখন এই যে তাকে ক্ষুধা সংজ্ঞাটা, ক্ষুধা বলতে কি, এখন ছোট ছোট বাচ্চা আছে একটু পর তার ক্ষুধা লাগে, এটা কি ক্ষুধা? আবার যারা বিভিন্ন অসুস্থ রোগে ভুগে তারা অনেক কিছু খেতে ইচ্ছে করে না, তার মানে তার ক্ষুধা নাই। তাহলে এই যে সংখ্যাগুলো দুটোই, একটা বাচ্চা খাওয়ার একটু পরে বলে আবার তার ক্ষুধা লাগে, তাহলে এটা কি ক্ষুধা, আমরা সংখ্যা ক্ষুধার তাকে ক্ষুধার্ত বলতে পারবো, ক্ষুধার সংখ্যা তাকে আনতে পারবো? আবার কি বলতে পারবো যিনি অসুস্থ বা যিনি বয়স্ক মানুষ, যার খেতে ইচ্ছে করে না, মুখের রুচি নেই, তাহলে তাকে আবার বলতে পারবো তার ক্ষুধা লাগে নাই? না। তাহলে এই যে ক্ষুধার সংখ্যাটাকে আমরা অবশ্যই একটা প্রায় সংখ্যা বলতে হবে, যে এত ঘন্টা খাবার থেকে যদি বঞ্চিত করা হয় তাহলে আমরা তাকে ক্ষুধার্ত বলতে পারবো, তাকে আমরা সেটাকে আমরা ক্ষুধা বলতে পারবো। সেটা বাচ্চাটাকে ক্ষুধা বলতে পারবো না। আবার একজন বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ যদি খাবার ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন না রুচিতে আসা খাবার খেতে চাচ্ছে না, তাহলে সেটাকে আমরা ক্ষুধা নাই বলতে পারবো না। তাহলে তার জন্য একটা স্ট্যান্ডার্ড একটা আদর্শ একটা সময় নির্ধারণ করতে হবে, ঘন্টা নির্ধারণ করতে হবে। এখন তোমরা যখন ক্লাসে সকাল 10টায় অ্যাটেন্ড করো বা 9টায় ক্লাসে এসে দুপুরে দাও, এই তোমার মাঝখানে এই সময়টা, এটা তোমাদের ক্ষুধা লাগার কথা, এটাকে আমরা ক্ষুধা বলতে পারি। তাহলে আমরা সল শনাক্তকরণ, আমরা সমস্যা শনাক্তকরণ করছি, সেখানে আমরা সলের অপারেশনাল ডেফিনিশন, প্রায়োগিক সংজ্ঞা, সেটা। এখন আমরা এই যে আমরা সল শনাক্ত করেই কিন্তু কি আমাদের কাজ শেষ না, আমাদেরকে উপাত্ত সংগ্রহ করতে হবে, যে আমাদের বিষয়টা আমি যে প্রকল্প নির্ধারণ করছি সেই প্রকল্পের পক্ষে বা সেই প্রকল্প আমার সমর্থনযোগ্য কিনা, এটার কি। এখন এই সমর্থনযোগ্য কিনা বা প্রকল্পটা কতটি সমর্থন করবে বা প্রকল্প আদৌ সমর্থন করবে কিনা, সব সমর্থন নাও করতে পারে। কিছু কিছু শিক্ষার্থী আছে ক্লাসে না এসেও ভালো ফলাফল করে, তাহলে এটা কি, আমি যেটা প্রকল্প নির্ধারণ করছি যে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করলে তাদের ফলাফল ভালো হবে, তাহলে আমি এটাও দেখতে পাচ্ছি যে নিয়মিত ক্লাস করার পরেও তারা অকৃতকার্য হয়। আবার এমনই শিক্ষার্থী দেখছি ক্লাসের ধারের কাছেও আসে না, তারাও ক্ষেত্র বিশেষ কি তারা ভালো ফলাফল করে যায়। তাহলে আমাদের যে প্রকল্প সেটা কি হইতে পারে, সেটা আমাদের যথার্থ হইতে পারে, সেটা আমাদের সমর্থন হইতে পারে, আবার অনেক সময় কি সেটা সমর্থন না হতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হবে, সেটা সমর্থন হবে, মানে সেটা তার পক্ষে কাজ করবে। নিয়মিত শিক্ষার্থীর মধ্যে যারা ক্লাস করবে তাদের 90% ভালো ফলাফল করবে, হয়তো আবার যারা অনিয়মিত ক্লাস করে বা তাদের হয়তো 10% হয়তো ভালো ফলাফল করবে, তাদের আবার 90% শিক্ষার্থী আসানোর ফলাফল করতে কি পারবে না। তাহলে ওদের যেমন 10% আর এদের কি 90%, তাহলে তোমাদের অবশ্যই পরিসংখ্যানের বিশ্লেষণ অথবা তোমার সংখ্যাটা উপাত্তটা তোমাদেরকে বুঝতে হবে। তাহলে শিক্ষার্থী আমি আরেকটু বলি, এই উপাত্ত সংগ্রহের ক্ষেত্রে কি আমরা শুধুমাত্র কি কতগুলো সাধারণ যুক্তি, কতগুলা সাধারণ কথাবার্তা ভিত্তি করে কি আমরা কি তথ্য সংগ্রহ করব? না, আমরা তথ্য সংগ্রহ করতে হবে অবশ্যই বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড়িয়ে করিয়ে, এবং তাকে নিয়মকানুনগুলো অনুসরণ করে তাকে তথ্য কি করতে হবে, সংগ্রহ করতে হবে। আমরা যার কাছ থেকে তথ্য সংগ্রহ করে সেই তথ্যকে আমরা অ্যানালিসিস করে আমরা আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা উপনীত হতে কি পারবো না। তাহলে আমরা যুক্তির উপর নির্ভর না করে ঘটনাটা যেভাবে ঘটছে তার উপর ভিত্তি করে কি করতে হবে, গবেষককে সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ করতে হবে, রেকর্ড করতে হবে, এবং সেই পরিমাপিত তথ্যের আলোকে তাকে সিদ্ধান্ত উপনীত হতে হবে। তোমরা জানো আচরণটা কি বলছি, আমরা আচরণ সময়টা কি বলছি, আচরণ হলে সেই সকল কার্যাবলী
যেটা পরিমাপ করা যাবে, যেটা রেকর্ড করা যাবে, যেটা পর্যবেক্ষণ করা যাবে। এবং সবগুলো যদি এগুলো যদি রেকর্ড করা না যায়, পর্যবেক্ষণ করা না যায়, পরিমাপ করা না যায়, তাহলে সেটা তো আচরণ হতে পারে না। ঠিক তেমনি আমাদের উপাত্তগুলো কি এমনভাবে সংগ্রহ করতে হবে, যুক্তি সাদামাটা যুক্তির উপর ভিত্তি করে তথ্য নির্মাণ করা যাবে না, বৈজ্ঞানিক তত্ত্বের ভিত্তি করে, বৈজ্ঞানিক রীতিনীতির উপর ভিত্তি করে আমাদেরকে তথ্যগুলো সংগ্রহ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু উপাত্তের সংগ্রহটা অবশ্যই কি দ্যাট মাস্ট বি মেইনটেইনড সায়েন্টিফিক প্রসিডিউরস। আচ্ছা, তাহলে আমরা চলে আসছি আমাদের তৃতীয় বৈশিষ্ট্যের মধ্যে, ফলাফলের প্রতিবেদন বা রিপোর্ট ফাইন্ডিং বা রিপোর্ট রাইটিংস। তাহলে বৈজ্ঞানিক পদ্ধতি তৃতীয় এবং চূড়ান্ত বিষয় হলে শুরু হয় কি উপাত্তের বিস্তারিত বিশ্লেষণের মাধ্যমে। তাহলে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেই তথ্যগুলো কি র ডেটা, সেগুলো কি রেখে দিলে কি আমাদের হবে না, সেগুলো ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে এটা। তাহলে তুমি ধরো তুমি 8 পেয়েছো একটা পরীক্ষায়, এখন কি তুমি 8 পেয়েছো কি আমি তোমাকে কিভাবে ব্যাখ্যা দিব? তোমাকে বকা দিব? তোমাকে খুব কনগ্রাচুলেশন জানাবো? ওকে ফাইন, ইউ হ্যাভ ডান ওয়েল, ভালো করছো। তুমি ইউ হ্যাভ গট অনলি 8। এখন এই যে 8 পেয়েছো পরীক্ষায়, 8 কি কত 8 পেয়েছো? It is out of 8, it is out of 10 or out of 20 or out of 100 or out of 50। এই যে তুমি 8 পেয়েছো, এই 8টাকে আমাকে তোমাকে কোনো মন্তব্য করতে গেলে আমাকে জানতে হবে যে তুমি কত নম্বর পরীক্ষা 8 পেয়েছো। তুমি 10-এ 8 পেয়ে থাকো, তাহলে ইউ গট 80% মার্কস, দিট ইজ ইনাফ, দিট ইজ কি ভেরি ফাইন, তোমার ভালো করছো, তোমার কনক্লুশন দেওয়া যাবে তুমি 10-এ 8 পেয়েছো। এখন তো তুমি 8 পাও, তাহলে তোমার হলো না, তাহলে তোমার এটা 40% চলে আসলো। আবার ধরো তুমি যদি এটাতে 100-তে 8 পাও, তাহলে তোমার আরো অনেক 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 তুমি পুরো মার্কস পেয়েছো। তাহলে এই যে আমাকে স্ট্যাটিস্টিক্যালি অ্যানালাইজ করতে হলে আমাকে কনটেক্সটটা বুঝতে হবে। আমি কনটেক্সট না বুঝে, কোনো কিছু না বুঝে হুটহাট করে মত বললে কি করা ঠিক হবে না। তাহলে আমাকে বিষয় সম্পর্কে ধারণা রাখতে হবে যে একজন শিক্ষার্থী 8 পেয়েছে, ওকে ফাইন, তাহলে কততে 8 পেয়েছে? ইট ইজ আউট অফ 10, এটা কি 10-এর মধ্যে 8? ইফ ইট ইজ আউট অফ 10, যদি এটা 10-এর মধ্যে 8 হয়, তাহলে ভেরি গুড, ভ্যালু মানে ভালো করছে সে। আবার এটা 20-এর মধ্যে 8 হয়, তাহলে সে অপেক্ষিত খারাপ করছে। আবার যদি সে 50-এ 8 হয়, আরো খারাপ করছে। আর যদি সেটা আউট অফ 100 100-এর মধ্যে 8 হয়, তাহলে সে অনেক অনেক খারাপ করছে। অর্থাৎ আমার পুরোটা নির্ভর করবে আমার প্রাপ্ত তথ্যের আলোকে। তাহলে এটি করার জন্য আমরা যখন অল্প সংখ্যক পরীক্ষার দিকে, অল্প সংখ্যক পরীক্ষার উপরে বা অল্প সংখ্যক আমরা যখন এই তথ্য নিয়ে আমরা গবেষণা করি, সেই তথ্য আমাদের অনেক সময় কি হয় না, আমাদের গ্রহণযোগ্য বা সাইন্টিফিক আমরা হয় না। আমরা সেটা আমরা অনেক সময় বলতে পারি না যে আমার ফলাফলটাই চূড়ান্ত ফলাফল। কারণ আমি যদি এটাকে মেজর, আমার যদি আমাদের এই গবেষণা হারটা বা আমাদের এই যদি ব্যাপক জনসংখ্যার উপরে করা যেতে পারতাম, তাহলে আমি আরো ভালো ফলাফল পেতে পারতাম। তখন হয়তো আমি এটা অনুমান করতে পারতাম সহজেই। কিন্তু আমরা অল্প কিছু সংখ্যক নমুনার উপর নির্ভর করে, আমরা স্যাম্পল নির্ভর করে আমরা যে একটা জনসমস্যা সম্পর্কে, আমরা যে একটা পপুলেশন সম্পর্কে একটা ধারণা করি, সেটা অনেক সময় কি হয় না, ঠিক বা সঠিক হয় না। তাহলে শিক্ষার্থী কিন্তু লক্ষ্য করো, এটি করার জন্য মনোবিজ্ঞানী কি করেন, গণিত থেকে ধার করা কৌশল পরিসংখ্যানিক বিশ্লেষণ ব্যবহার করেন। তাহলে গণিত পরিসংখ্যানটা মূলত কার? এটা গণিতেরই একটা অংশ, এবং এই পরিসংখ্যানিক বিশ্লেষণ বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে তিনি সিদ্ধান্তে উপনীত হবেন অথবা সিদ্ধান্তের পক্ষে সত্যতা যাচাই বাছাই করবেন। আচ্ছা, তাহলে আমরা ফলাফলের বর্ণনা করতে, উপাত্ত থেকে সিদ্ধান্ত গ্রহণ করতে, ফলাফল যে ঘটনাক্রমে হয়নি তার সম্ভাবনা নিয়ে গিয়ে আমরা পরিসংখ্যানিক বিশ্লেষণ ব্যবহার করতে পারি। এবং পরিসংখ্যানিক পদ্ধতি মনোবিজ্ঞানী তাদের উপাত্ত সম্পর্কে স্পষ্টতর কি দেয়, ধারণা দেয়। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে 40 মিনিট, তাহলে আমি শেষ করছি। পরিশেষে আমরা বলবো মনোবিজ্ঞানীগণ তাদের ফলাফল মনোবিজ্ঞানিক জার্নালে অথবা পুস্তকে প্রকাশ করেন, এবং এই যে গবেষণা প্রতিবেদন সেটা তাদের জ্ঞানের অংশীদারিত্বে সাহায্য করে, এবং কি করে আধুনিক মনোবিজ্ঞানের জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে কি করে অবদান রাখেন। তাহলে শিক্ষার্থী কিন্তু আমরা কথা বলছি আমাদের সপ্তম অধ্যায়ের মনোবিজ্ঞানের গবেষণা পদ্ধতি সাধারণ গোষ্ঠীগুলো নিয়ে। তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকলে তোমরা তুলে রাখবে, আমরা সেটা নিয়ে পরবর্তী ক্লাসে কথা বলবো। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে তোমরা চলবে। সকলে ভালো থাকো। আমাদের পরবর্তী ক্লাসে রুটিন মোতাবেক পরবর্তী ক্লাসে আবার তোমাদেরকে এই অধ্যায়েরই বাকি অংশটুকু তোমাদেরকে জানিয়ে দিব। ধন্যবাদ, সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।